আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন এবং সামনে যারা দেখবেন পরবর্তীতে, সবাইকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আগামী 10 মিনিট আপনাদের সাথে থাকবো আমি, সাদ্দাম হোসেন, এবং আমাদের সাথে থাকবেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। পাশেই রয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রথম কাউন্সিলের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হক নূরের ডান পাশে প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম সোহাইবি ভাই। তার বাম পাশে রয়েছেন আমাদের সহকারী নির্বাচন কমিশনার, যুব অধিকার পরিষদের প্রথম কাউন্সিলের সহকারী নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ ভাই। তার বাম পাশে রয়েছেন সহকারী নির্বাচন কমিশনার আবির ইসলাম ভাই। তাদের সবাইয়ের কাছ থেকে আমরা আসলে যুব অধিকার পরিষদের প্রথম যেই কাউন্সিল হতে যাচ্ছে আগামী 6 ডিসেম্বর, অর্থাৎ স্বৈরাচার পতন দিবসে যেই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব অধিকার পরিষদের, সেই কাউন্সিল সম্পর্কে আগামী 10 বছর কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবার উদ্দেশ্যে জানতে চাইব। তো আশা করি আগামী 10 বছর আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইভটি শেয়ার করে সবাইকে আমাদের এই তথ্যগুলো জানার এবং যুব অধিকার পরিষদের প্রথম কাউন্সিলকে সফল করার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। ধন্যবাদ সবাইকে। প্রথমে আমি চলে যাব হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের কাছে আমরা আসলে জানতে চাইব দেশের নির্বাচন নিয়ে জনগণের যেই এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে, জনগণ ভোট বিমুখ বা নির্বাচন বিমুখ একটি অবস্থায় চলে গিয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে আপনারা আপনাদের যুব অধিকার পরিষদের মতো একটি সংগঠনের নির্বাচন দেওয়ার মতো একটি চিন্তা কেন করলেন? এর মাধ্যমে আসলে জনগণকে বা দেশবাসীকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? ধন্যবাদ। যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতি শুভেচ্ছা রইল। ইতিমধ্যেই আমাদের সাদ্দাম হোসেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক পরিচয় করে দিয়েছেন। আমার সাদ্দাম হোসেনের দিক থেকে উল্টা ছিল, আমার দিক থেকে ডান পাশে আবুল কালাম আজাদ ভাই, যুব অধিকার পরিষদের এই নির্বাচন কমিশনের সহকারী নির্বাচন কমিশনার এবং যিনি প্রথম যুব অধিকার পরিষদ গঠনের সময় প্রধান নির্বাচন কমিশনের ভূমিকা পালন করেছিলেন। তার পাশেই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ছাত্র নেতা থেকে যুব নেতা আমাদের আবির ভাই। বাম পাশে আমাদের মুফতি নুরুল ইসলাম সোহাইবি ভাই, যিনি বর্তমান যে যুব অধিকার পরিষদের প্রথম কাউন্সিল আগামী 6 ডিসেম্বর সেই কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার। প্রথমত বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুব অল্প সময়ের মধ্যে গড়ে ওঠে একটি সংগঠন, খুব বেশি দিন হয়নি, 1.5-2 বছরের মধ্যে হয়েছে। তো আমরা প্রথমে আমাদের যে উত্থানটা ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে, সেখান থেকে আমাদের শ্রমিক অধিকার পরিষদ, সেখান থেকে প্রবাসী অধিকার পরিষদ, সেখান থেকে যুব অধিকার পরিষদ, তারপরে পেশাজীবী অধিকার পরিষদ এবং সর্বশেষ সংযোজন হচ্ছে যে আমাদের মূল রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। অর্থাৎ বেশ কয়েকটি অঙ্গ সংগঠন বলতে গেলে বা সহযোগী সংগঠন, আমাদের ছাত্র, যুব, শ্রমিক, বিভিন্ন প্রফেশনাল, তাদেরকে নিয়ে গড়ে ওঠার পরে আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছি। কারণ আমরা বলেছি যে আমাদের দলটি, আমরা একটা রাজনৈতিক দল গঠন করতে চাই যে 2018 সালের সেই প্রতিবাদী তারুণ্য যারা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতি তথা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ করে জনগণের পক্ষে দাঁড়িয়ে মানুষের মাঝে একটা আলোচনা এসেছে, মানুষের মাঝে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া নিয়ে আগাচ্ছিলাম এবং বিভিন্ন ছাত্র, যুব, শ্রমিক বিভিন্ন সংগঠন গঠন করে আমরা সর্বশেষ আমাদের যে দলের ঘোষণা দিয়েছি, এটা বাংলাদেশ না শুধু পৃথিবীতে হয়তো এটা একটা বিরল দৃষ্টান্ত এবং ইতিহাস বিশ্লেষণ করলে এই ধরনের ঘটনা খুব কম পাওয়া যাবে যে ছাত্র সংগঠন থেকে অনেকগুলো অঙ্গ সংগঠন বা অনেকগুলো পার্ট অ্যান্ড পার্সেল তৈরি হয়েছে, শাখা প্রশাখা, তারপরে একটা দল গঠিত হয়েছে এবং ছাত্র নেতৃবৃন্দই সেই দলের নেতৃত্বেরও একটা গুরুত্বপূর্ণ জায়গা ধরে আছে। তো সেই দলের, ব্যতিক্রমী দলের আমরা যেটা বলছি যে আসলে বাংলাদেশের এই 50 বছরে যে রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতা আছে, দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা নাই, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কোনো সঠিক প্রক্রিয়া নাই, বরঞ্চ
আপনার দেখা যাচ্ছে যে বড় দলগুলো হচ্ছে নেতৃত্ব পরিবার কেন্দ্রিক বা পরিবারের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে আমরা দুটো বড় দল বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপির দিকে যদি তাকাই, যে দেখা যাবে যে গত 30 থেকে 40 বছর ধরেই একই ব্যক্তি দলের সভাপতি চেয়ারপারসন পদ ধরে আছেন, যে কারণেই তাদের মধ্যে একটা ক্ষমতার মোহ কাজ করে। এবং ঠিক একই কারণেই যখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা আপনার দেশকেও আসলে তাদের দলের মতোই পরিচালিত করতে চেয়েছিল এবং রাষ্ট্রীয় ক্ষমতাও কুক্ষিগত করতে চেয়েছিল, যে কারণেই বারবার আপনার দেশের নির্বাচন গণতন্ত্র নিয়ে সংকট তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বাংলাদেশ বিচ্যুত হয়েছে এবং বর্তমানে এটা খুব দুঃখজনক যে স্বাধীনতার 50 বছরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য হাহাকার করছে। তো সেই বাস্তবতায় মুখে দাঁড়িয়ে আমরা আমাদের যে দলের একটা অঙ্গ সংগঠন ভাতৃপ্রতিম সংগঠন যুব অধিকার পরিষদের কাউন্সিলের মাধ্যমে আমরা একটা নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা এই ভালো কাজের মধ্য দিয়ে অন্যদেরকে এই বার্তাটা দিতে চাই যেন তারাও আমাদের এই ভালো কাজকে অনুসরণ করে। সেক্ষেত্রে আমরা স্বৈরাচার পতনের ঐতিহাসিক দিন 6 ডিসেম্বরকে আমরা বেছে নিয়েছি এবং যুব অধিকার পরিষদের প্রথম কাউন্সিল গঠিত হবে, যেখানে একটা স্বাধীন নির্বাচন কমিশন, হুদা কমিশনের মতো নয়, এটা একটা স্বাধীন নির্বাচন কমিশন আমরা গঠন করে দিয়েছি। যুব ছাত্র অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে তারা নির্বাচনের প্রক্রিয়া, প্রার্থী সিলেকশন, ভোটের সিস্টেম নিয়ে বলবে। কিন্তু আমি যে বিষয়টি বলতে চাই যে আমরা নির্বাচনের পথে হাঁটার অন্যতম দুটি যুক্তি বা কারণগুলো হচ্ছে এরকম, যে প্রথমত হচ্ছে দেশের মানুষ বর্তমানে কিন্তু ভোট বিমুখ, যে নির্বাচনে যে তারা ভোট দিয়ে আপনার জনপ্রতিনিধি নির্বাচন করার তাদের একটা অধিকার রয়েছে এবং মানুষের যে শক্তি, অপরিসীম একটা শক্তি, যে আপনার জনগণ ভোট দিলে কেউ ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে পৌরসভা কিংবা উপজেলার চেয়ারম্যান কাউন্সিলর মেয়র এমপি হয়, না হলে ঘোড়ার ডিম, কিছুই না। কিন্তু আমরা আজকে নিজেদের অধিকারকে আমরা আসলে গুরুত্ব দিচ্ছি না, নির্বাচনে আমরা ভোট দিতে যাচ্ছি না কিংবা আমার ভোট অন্য দিয়ে দিচ্ছে, আমরা এটাকে কেয়ার করছি না, যে কারণেই আসলে মানুষের ভোট নিয়ে একটা অনীহা তৈরি হয়েছে এবং নির্বাচনে যে ধরনের সহিংসতা চলে এই কারণে অনেক মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না। সেক্ষেত্রে আমরা বলতে পারেন যে মানুষকে ভোটমুখী করা কিংবা ভোট যে একটা উৎসবের, ভোট যে মানুষের একটা অধিকার এবং এই অধিকারের মধ্য দিয়ে যে নেতৃত্ব নির্বাচনে সে একটা ভূমিকা রাখতে পারে, এই মেসেজটা আবার পুনরুজ্জীবিত করার জন্য, মানুষের মাঝে নতুন করে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা যুব অধিকার পরিষদের প্রথম কাউন্সিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছি। এটাই ছিল আমাদের বার্তা। আর নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমাদের নির্বাচন কমিশনার কিছু বলতে পারবো। ধন্যবাদ নুরুল হক নূরকে। এই মুহূর্তে আমরা আসলে জানতে চাইবো আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম সোহাইবী ভাইয়ের কাছে, যে আসলে এই যুব অধিকার পরিষদের যে প্রথম কাউন্সিল, এই কাউন্সিল প্রক্রিয়াটা তারা কিভাবে এগিয়ে নিচ্ছেন সেই প্রক্রিয়াটার ব্যাপারে তিনি আমাদেরকে স্বচ্ছ তথ্য দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমি অনুরোধ করব যুব অধিকার পরিষদের প্রথম কাউন্সিলের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম সোহাইবী ভাইকে, মুফতি নুরুল ইসলাম সোহাইবী ভাইকে। ভাই, আপনারা এই কাউন্সিলের প্রক্রিয়াটাকে কিভাবে এগিয়ে নিচ্ছেন? ধন্যবাদ জনাব সাদ্দাম ভাইকে। আমরা প্রথমে বলবো অপার সম্ভাবনাময় আমাদের এই গণ অধিকার পরিষদ এর শাখা সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নতুন মাত্রায় উন্নীত করার লক্ষ্যে আমরা নির্বাচনের পথ বেছে নিয়েছি। কারণ নির্বাচনী একমাত্র পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমাদের প্রত্যন্ত অঞ্চলের নেতৃবৃন্দের ভোটের অংশগ্রহণে আমাদের কেন্দ্রীয় নেতা চয়নের একটি পদ্ধতি হিসেবে আমরা গ্রহণ করে থাকি। সেই জায়গা থেকে আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে আমরা প্রত্যেক জেলা থেকে আমাদের 2 জন দায়িত্বশীল আমাদের নির্বাচন কাউন্সিলের অংশে এনে আমরা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা আমাদের নতুন সম্ভাবনাময় এই আহ্বায়ক, সদস্য সচিব বা সভাপতি সেক্রেটারি 2 জন করে ভোটার, হ্যাঁ 2 জন করে ভোটার, জেলা এবং মহানগর কমিটির 2 জন করে প্রতিনিধিকে এনে আমরা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কেন্দ্রের এই নতুন সম্ভাবনাময় দায়িত্বশীলদেরকে নির্বাচন করব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রক্রিয়াধীন ব্যাপার এমন যে এই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদের প্রত্যেকের অংশগ্রহণটা এমনভাবে নিশ্চিত হবে, যারা আমাদের দূর দূরান্ত থেকে যদি কোনো ধরনের অনিশ্চিত থাকে তাদের এখানে উপস্থিতির পিছনে, আমরা তাদের ভোট গ্রহণেরও ব্যবস্থা করে থাকবো। অর্থাৎ আমরা আমাদের অধিকাংশ ভোটারদের ভোট নিশ্চিত করার চূড়ান্ত। আচ্ছা, এটা তো বললেন কারা ভোট দিবে সেই ব্যাপারে, আসলে কারা প্রার্থী হতে পারবে, প্রার্থীদের কোয়ালিফিকেশন কি? প্রার্থীদের কোয়ালিফিকেশনের মধ্যে আমরা আমাদের এই সংগঠনের জন্য মেধা ভিত্তিক যে পথ চলা, ওই মেধার মূল্যায়নটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।
এখানে নতুন সংগঠন হিসেবে নির্বাচন করা খুব কঠিন ছিল। তথাপি আমরা সিলেকশনের দিকে না গিয়ে আমাদের জনাব সদস্য সচিব, আপনি যদি আমাদের কি স্পেসিফিক ক্রাইটেরিয়া বলেন, আসলে কোন ক্রাইটেরিয়া থাকলে প্রধান মানে কাউন্সিলে প্রার্থী হতে পারবে? কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, নাকি হচ্ছে যুব অধিকার পরিষদের কোনো ইউনিটের প্রধান বা সভাপতি বা সেক্রেটারি হতে হবে? এরকম কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে কিনা? স্পেসিফিক ক্রাইটেরিয়া আমরা প্রথম যে ক্রাইটেরিয়াটি ধারণ করেছি সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটিতে অন্ততপক্ষে 1 বছর তার দায়িত্বশীলতার সম্পৃক্ততার প্রমাণ থাকা এবং এবং আমাদের সংগঠনে তার শিক্ষাগত যোগ্যতার কোনো লেভেল আমরা আপাতত উন্মুক্ত রেখেছিলাম। তবে ন্যূনতম আমাদের একটি ক্রাইটেরিয়া, যা সাধারণত এইচএসসি লেভেলের সমমানের একটি অবস্থান থাকা। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজনৈতিক যে পথ চলার সামগ্রিক মেধা এবং সামগ্রিক যোগ্যতার যে মূল্যায়ন, সেটা আমরা সবচেয়ে বড় করে দেখতেছি। এবং বয়সের ক্ষেত্রে বিশেষ করে আমরা 25 থেকে 40 কোটার মধ্যে থাকার জন্য বা মধ্যে হওয়ার জন্য আমরা শর্ত করেছি। ধন্যবাদ নুরুল ইসলাম সোহাবী ভাইকে। এই মুহূর্তে আমরা চলে যাব যুব অধিকার পরিষদের প্রথম কাউন্সিলর, অন্যতম সহকারী নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে। আবুল কালাম আজাদ ভাই আমাদেরকে আসলে আরো ক্লিয়ারলি বলতে পারবেন যে কারা কারা এই কাউন্সিলে প্রার্থী হতে পারবেন। উনি আমাদেরকে ক্লিয়ার একটা তথ্য দিবেন। এর বাইরে আমরা আরো দুই একটা কোশ্চেন তার কাছে করবো। প্রথমত আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে আমরা আরেকটু ক্লিয়ার হতে চাই যে আসলে কারা কারা এখানে প্রার্থী হতে পারবে আপনাদের নির্বাচনে। ধন্যবাদ সাদ্দাম ভাইকে। আমাদের যুব অধিকার পরিষদের প্রথম কেন্দ্রীয় কাউন্সিলিংয়ের মধ্যে এখানে যারা প্রার্থী হতে পারবেন তাদের জন্য যে যোগ্যতাটা দরকার আছে, এটার মধ্যে অন্যতম হচ্ছে তাকে সাংগঠনিকভাবে কেন্দ্রীয় কমিটিতে কেন্দ্রে 1 বছরের তার সাংগঠনিক কর্মদক্ষতার পরিচয় দিতে হবে। এবং এবং বিভিন্ন ইউনিটে এবং বিভিন্ন বিভাগে, জেলায় তার যে সাংগঠনিক কাজের যে যোগ্যতা ছিল, সেই যোগ্যতার প্রমাণ এখানে যদি আমাদেরকে সাবমিট করতে পারে, এবং শিক্ষাগত যোগ্যতার যে ন্যূনতম যোগ্যতা আছে এগুলা, এবং তার রাজনৈতিক জীবনের যে বায়োডাটা আছে এবং এটাকে উপস্থাপন করার, এগুলোর ভিতর দিয়ে আমরা এখানে তাদেরকে আমরা প্রার্থী হিসাবে মানে হচ্ছে আপনার সকল কাউন্সিলর প্রার্থী হতে পারবে না। প্রথম কাউন্সিলে শুধু কেন্দ্রীয় কমিটিতে যারা আছে তাদের জন্য প্রার্থী। 1 বছর আমাদের সংগঠনের সাথে 1 বছর সম্পৃক্ত আছে, এরকম তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারলে আমরা তাদেরকে প্রার্থিতা দিতে পারবো। এবং দায়িত্বশীল জায়গা থেকে যদি সে আমাদের সংগঠনে 1 বছর দায়িত্বশীল অবস্থা থেকে কাজ করে থাকে, তাহলে সে প্রার্থী হতে পারবে যুব অধিকার পরিষদের প্রথম নির্বাচনে। কাউন্সিলরের বাইরেও প্রার্থী হতে পারবে? কাউন্সিলর হতে হবে, এটাই আমাদের যোগ্যতা। শর্ত হচ্ছে যে 1 বছর প্রথমে কাউন্সিলর হওয়ার শর্ত যেটা এরকম যে 1 বছর সংগঠনের সক্রিয়তা, কাজকর্ম এবং কাউন্সিলর অধিকার পেলে সে প্রার্থী হতে পারবে। এটা যে কোনো ইউনিট থেকে হয়। কেন্দ্রীয় কমিটিতে যদি তাদের কাজের দক্ষতাটা থাকে, তাহলে সেটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এবং এখানে যে তৃণমূল যে পর্যায়টা আছে, তৃণমূল পর্যায়টা আসলে আমরা সেরকম রাখি নাই, সেটা আমরা ফ্ল্যাট রেখেছি। এবং এখানে যে কোনো কেউ কাউন্সিলর হলে সে প্রার্থী হতে পারবে, এরকম। আচ্ছা, ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাইকে। এই মুহূর্তে আসলে আমরা জানতে চাইবো, আমাদের অন্যতম সহকারী নির্বাচন কমিশনার আমাদের মাঝে রয়েছেন আবির ইসলাম ভাই। আবির ইসলাম ভাইয়ের কাছে আমরা আসলে জানতে চাইবো, নির্বাচন মানেই হচ্ছে উপর মহলের হস্তক্ষেপ, তাই তো? আপনারা এই যুব অধিকার পরিষদের যে প্রথম কাউন্সিল, এই কাউন্সিলে আপনাদের যে উপর মহল রয়েছে, সেই উপর মহল অর্থাৎ আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছ থেকে কি ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন বা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? ধন্যবাদ সাদ্দাম ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি আবির আহমেদ। বাংলাদেশে যে প্রচলিত সংস্কৃতিগুলো রয়েছে, বাংলাদেশে যে প্রচলিত ব্যবস্থাপনাগুলো রয়েছে, আমরা সেইগুলোর আলোকে যদি বলি, তাহলে আমরা বলতেই পারি যে হচ্ছে নির্বাচন কমিশন বা নির্বাচন বিষয়টি মানেই হচ্ছে উপর মহলের হস্তক্ষেপ। কিন্তু আপনারা জেনে থাকবেন যে আমাদের অধিকার পরিষদের রাজনীতি, যখন এই অধিকার ভিত্তিক রাজনীতিগুলো শুরু হয় এবং আমরা কাজ করতে শুরু করি, তখন থেকে আমরা প্রায় আমাদের প্রতি পদে পদে প্রচলিত বিদ্যমান যে ব্যবস্থা রয়েছে তাকে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি মানুষ যাতে একটি বাধা বিপত্তি এবং সীমাবদ্ধতার গোলক থেকে বের হয়ে একটি স্বাধীন মুক্ত স্বদেশের মুক্ত সিটিজেন হিসেবে গড়ে উঠতে পারে। এবং আপনি যদি সেই প্রচলিত ব্যবস্থার আলোকে বলেন, তাহলে আপনি বলতেই পারেন যে নির্বাচন বা নির্বাচন কমিশন হচ্ছে একটি উপর মহলের হস্তক্ষেপের বিষয়।
কিন্তু এখন পর্যন্ত আমরা যেহেতু একটি ব্যতিক্রম সংগঠনের নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছি, সেই জায়গা থেকে আমি নির্বাচন কমিশনার হিসেবে বলতে পারি আমাদের যে উপরস্থ কেন্দ্রে নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের বাধা বা বিপত্তির সম্মুখীন হইনি, বরং আমরা যে জায়গাগুলোতে তাদের সহযোগিতা চেয়েছি সেই জায়গাগুলোতে আমরা এখনো সহযোগিতা পাচ্ছি এবং ভবিষ্যতে সহযোগিতা পাবো সেই আশাবাদ আমরা রাখতে পারি, সেই বিশ্বাসটুকু রয়েছে। অতএব আমি সম্পূর্ণরূপে এই ব্যাপারটিকে নাকচ করে দিব যে নির্বাচন মানেই কোনো উপর মহলের হস্তক্ষেপ না, নির্বাচন মানে একটি স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশনের নিজস্ব চিন্তা এবং সিদ্ধান্তের মাধ্যমে সুন্দরভাবে সংগঠিত হয় একটি নির্বাচন যেখানে প্রায় অধিকাংশ মানুষের অংশগ্রহণ থাকবে। ধন্যবাদ আমির ভাই। তার মানে আপনি আসলে একটু আগে নুরুল হক নূর যেটা বলছিলেন যে আমাদের নির্বাচন কমিশন হুদা কমিশনের মতো হবে না, আজ্ঞাবহ কোনো নির্বাচন কমিশন হবে না, এটি একটি স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে। আপনি সেই দিকেই দৃষ্টিপাত করছেন এবং তাকে আপনি ভ্যালিড মনে করছেন তার স্টেটমেন্টকে, তাই তো? এটা কেন কথা দিয়ে বুঝতে হবে, আপনি আমাদের বিগত সময়গুলোতে যে আমরা যে কাজ করেছি নির্বাচন কমিশন হিসেবে আপনি সেগুলোর দিকে তাকান, আপনি দেখুন যে এখানে কোনো ধরনের বৈষম্য হয়েছে কিনা, আপনি দেখুন আমরা যখন কাজ করছি সেখানে সামগ্রিকভাবে করছি কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন যে নুরুল হক নূর যে স্টেটমেন্টটি দিয়েছে সেটা কত ভাগ সত্যি এবং সেটা যে শতভাগ সত্যি তার প্রমাণটা আপনি পেয়ে যাবেন। যেমন আমরা এখন পর্যন্ত যে স্টেপগুলো পার করে এসেছি, যেমন তফসিল ঘোষণা, সেখানে আমরা সকলকে সমান সুযোগ দিয়ে রেখেছি, প্রার্থী হওয়ার যোগ্যতা সবাইকে সমান সুযোগ দিয়ে রেখেছি, ভোটার হওয়ার যোগ্যতা সেখানে সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, নির্বাচনী আচরণবিধি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য রয়েছে। তো আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করে এসেছি সেগুলো প্রত্যেকটা জায়গাতে যেহেতু আমরা লেভেল প্লেইংটাকে ধরে রাখতে পেরেছি, অতএব নুরুল হক নূর এই কথাটি বলতেই পারেন যে আমাদের নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে স্বাধীন এবং তারা নিজেদের মতো করে কাজ করছে। ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আসলে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে আরেকবার জানতে চাইব যে এই পর্যন্ত আপনারা এই প্রথম কাউন্সিলে প্রার্থী এবং কাউন্সিলর সবার মধ্য থেকে আসলে কি ধরনের সাড়া পাচ্ছেন, যদি সংক্ষেপে বলেন। অত্যন্ত উৎসব মুখর পরিবেশ বিরাজমান করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে। সেক্রেটারি পদে কয়জন করে? সভাপতি পদে এই পর্যন্ত আমাদের প্রার্থীতা আবেদন করেছে হলো 4 জন, সাধারণ সম্পাদকে 3 জন, সাংগঠনিক সম্পাদকে 3 জন। তিনটা পদে ভোট হচ্ছে? 3টা পদে ভোট হচ্ছে। এই 3টি ভোটার কয়জন? ভোটার আমাদের 200 পেরিয়ে যাবে ইনশাল্লাহ চূড়ান্ত পর্বে। আমরা চূড়ান্ত তারিখ এখনো প্রকাশ করিনি। এই হচ্ছে আমাদের অবস্থান। সবার কাছে দোয়া চাই আমরা যেন একটি সফল, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন জাতিকে এবং এই জাতিকে উপহার দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ নুরুল ইসলাম সোহাবী ভাইকে। আমরা আসলে এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম। আমি সাদ্দাম হোসেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক, আর আমার সাথে যেমনটা বলছিলাম ছিলেন নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সদস্য সচিব, সাথে ছিলেন যুব অধিকার পরিষদের প্রথম কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এবং সহকারী নির্বাচন কমিশনার বৃন্দ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। যুব অধিকার পরিষদের প্রথম কাউন্সিল নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সরাসরি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আমাদের নির্বাচন কমিশনারদেরকে নিয়ে প্রস্তুত। ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।